ইয়েস, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ইয়েস, মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ নেতার পক্ষে বক্তব্য রাখছি। মাননীয় সংসদ নেতা সর্বশেষে বক্তব্য রাখবেন কিনা সেটা তার প্রিরোগেটিভ, কেউ ডিকটেট করতে পারে না, এটাই বিধি। মাননীয় স্পিকার, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার সময় 40 মিনিট। আমি কেন বলছি, আমি বলবো 40 মিনিটে শেষ করবেন। জি মাননীয় স্পিকার, আপনি দয়া করলে আরো বাড়িয়ে দিতে পারেন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। বিরোধী দল এটা চায়, এটা কিন্তু 72-এর সংবিধানে ছিল না মাননীয় স্পিকার। আমরা এটা চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটা সংবিধানে গ্রহণ করেছিলেন। মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই সংবিধানের মূলনীতি হইবে। আমরা এটা চাই, বিরোধী দল চায় কিনা জানি না। এটা পঞ্চম সংশোধনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের মূলনীতি এবং আর্টিকেল 8-এ রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে গ্রহণ করেছিলেন। এই দুই জায়গা থেকেই পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকার নির্মূল করে দিয়েছে। আমরা এটা পুনর্বহাল চাই। এগুলো ঐকমত্য কমিশনের এই গঠিত জুলাই সনদে থাকতে পারত। কোনো রাজনৈতিক দলের আপত্তি ছিল, তারা রাখেন। এই জন্যেই আমি আমার পরের বক্তব্য বলবো, এখানে আসছি বিরোধী দল সংস্কার চায়, সংবিধানের সংশোধনী চায় না। পুনর্লিখিত সংবিধান কেউ চেয়েছিল, যারা বিদেশ থেকে আমদানি হয়েছিল বিভিন্ন সংস্কার প্রস্তাব সহকারে। আমরা বলেছিলাম রিরাইটিং অফ কনস্টিটিউশন, নিউ কনস্টিটিউশন, গণপরিষদ, এগুলো একই কথা। যে সংবিধান আমরা যা কিছুই সংশোধনী চাই, গ্রহণ করতে চাই, সেটা আমরা সংশোধনীতে আনি। তাল দপ করিয়া পড়িল নাকি পড়িয়া দপ করিল, এক কথাই তো মাননীয় স্পিকার। সংশোধনীতে আমরা চাই। এখন প্রস্তাবনার মধ্যে অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায় যে 71 এবং 24-কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের, এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। 71-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা 24-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। চতুর্থ তফসিলে আসবে সেই কথা। জুলাই ঘোষণাপত্র আমরা বলেছি, জুলাই জাতীয় সনদও বলেছি। অঙ্গীকার নামায় দেখেন আপনি, শেষের পৃষ্ঠায় আছে, এই জুলাই জাতীয় সনদের অঙ্গীকার নামার মধ্যে আছে। যাই হোক, এখন 71 এবং 72-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। 71 এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি, আমি ওই জায়গায় যাব না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না মাননীয় স্পিকার? আমি আজকে যারা বক্তা আছেন তারা দেখলাম যে কেউ আইন কানুনের মধ্যে নাই, সেজন্য আমিও আর থাকার চেষ্টা করছি না। 72-এর সংবিধান কেন ভালো লাগে না? তফসিল 1-এর মধ্যে যে সমস্ত অর্ডারগুলোকে বৈধতা দেওয়া হয়েছে, তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে দি কোলাবোরেটর্স স্পেশাল ট্রাইব্যুনাল অর্ডার নম্বর 8, 1972, যার মাধ্যমে এদেশের স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদরদের বিচার করা হয়েছিল মাননীয় স্পিকার। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। যারা আদেশ নিয়ে কথা বলছেন, বলে যে আদেশও তো আইন। আমি কখনো স্বীকার করেছি আদেশ আইন না? সেই আদেশও তো আইন, বললাম তো এই আদেশও আইন। 151-এ যে সমস্ত অর্ডারকে রিপিল করা হয়েছে সেগুলো বাদে, সেগুলো আগে আইন ছিল। তারপরে যেগুলো কন্টেইন করা হয়েছে তফসিল 1-এ, সেগুলোর সিরিয়াল বাই বললাম প্রায় 27টার মতো আছে। 3 নম্বরের কথা তো বললামই। যে সমস্ত অর্ডার চতুর্থ তফসিলের 3, 3-এর 2, 3-এর 3 এই মতো করা হয়েছে বৈধ,
কিন্তু সেই অর্ডার আর করার ইখতিয়ার নাই। 7ই এপ্রিল 1973-এর পরে প্রথম জাতীয় সংসদের প্রথম বৈঠকের পরে তবে অ্যামেন্ডমেন্ট করার সুযোগ দেওয়া হয়েছিল 2 বছর, যাতে সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়। এই অর্ডারের আলাপ তো শেষ। সেই বক্তৃতা গতবারে দেওয়ার পরে আমি মনে করেছিলাম জাতির সামনে পরিষ্কার, বিরোধী দলীয় নেতৃবৃন্দের কাছে পরিষ্কার হবে যে এই লেজিসলেটিভ ফ্রড, যেটা কালারেবল অর্ডার, সেটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক হবে না। যেটা রাষ্ট্রপতি করেছেন, জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ 2025, এটা নিয়ে আর কোনোদিন কোনো বিতর্ক উঠবে না মনে করেছিলাম। আজকে আমি কনসেন্ট্রেশন দিতে চেয়েছিলাম অনলি জুলাই জাতীয় সনদ, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সেটা কিভাবে বাস্তবায়ন করা যায় তার পদ্ধতি নির্ধারণ করি, চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। প্রস্তাব দিয়েছিলাম যে সংবিধান সংশোধন সংক্রান্ত একটা বিশেষ কমিটি, সংসদীয় কমিটি গঠন করা হোক, সবাইকে নিয়ে যারা এখানে রিপ্রেজেন্ট করছে জাতীয় সংসদে এবং স্বতন্ত্র সদস্য সহ। সেই বিষয়ে তারা মনোযোগ দিলেই পারতেন। আজকে অবশ্য মাননীয় বিরোধী দলীয় নেতার আমি মনোযোগ দিয়েই শুনেছি ওনার কথা। তাতে উনি বলেছেন সরকারি দল বিরোধী দল মিলেমিশে এক কাজ করব, রাস্তা খুঁজে বের করুন সংবিধান সংশোধন এবং আইন প্রণয়নের জন্য। ওয়েলকাম জানাই, স্বাগতম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চায় তারা প্রত্যেকে বলেছেন। অর্ডারের কথা নিয়ে বলে যে গণভোট অর্ডার, এটার কি হবে সেটাও আলোচনা করব আমরা, যদি সংবিধান সংশোধনী কমিটি বিশেষ কমিটি গঠন করা হয় সেখানে। চলুন এখানে মিলেমিশে আমরা আলোচনা করে বের করি। সংস্কার, সংবিধান হয় না মাননীয় স্পিকার, সংবিধান হয় রহিত হয়, স্থগিত হয়, সংশোধন হয়, বাতিল হয়, ইত্যাদি হয়। সংবিধান তো সংস্কার হয় না মাননীয় স্পিকার। সংশোধনকে আমরা সংস্কার মনে করে যদি একসাথে বসতে পারি ভালো। যাই হোক, মাননীয় বিরোধী দলের নেতা বলেছেন সংবিধান পরিবর্তন চেয়েছেন, আপনি রেকর্ড দেখতে পারবেন। তো সংবিধান পরিবর্তন তো সংশোধনের মাধ্যমে হতে পারে। আসুন, তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ এটা গণ অভ্যুত্থানের কলিজা। ধন্যবাদ মাননীয় স্পিকার ওনাকে, আপনার মাধ্যমে গণ অভ্যুত্থান বলেছেন। কেউ তো বিপ্লব বলতে বলতে ফেনা তুলে ফেলে। গণ অভ্যুত্থান, জুলাই ছাত্র গণ অভ্যুত্থান, এটা স্বীকৃত জুলাই জাতীয় সনদের সমস্ত জায়গায় লেখা আছে। এখানে বিপ্লব কোথাও লেখা নেই। আর যে ওনারা আদেশের কথা বলছেন ওখানেও তাই, ওখানে কোনো বিপ্লবের নামগন্ধ নাই। কিন্তু আমরা জিজ্ঞেস করব, আমরা কি ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে সম্মান করতে চাই? আসুন, এখানে সবাই অভিপ্রায়ের কথা বলে, যে অভিপ্রায়ের দোহাই দেওয়া হচ্ছে। আমি সংবিধানের প্রস্তাবনার কথা বলবো। সংবিধানের প্রস্তাবনার 4র্থ প্যারায় আপনি দেখবেন এই সংবিধান জনগণের অভিপ্রায় হিসাবে প্রাধান্য পাইবে। সংবিধানের 7 অনুচ্ছেদে আপনি দেখবেন এই সংবিধান জনগণের লেখা আছে যে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ক্ষমতা প্রয়োগ হইবে এই সংবিধানে প্রদত্ত অধীনে ক্ষমতা বলে, জনগণ যেভাবে চায়। আরেক জায়গায় আপনি দেখবেন এই সংবিধান হচ্ছে মানে সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউয়েন্সি বলতে যেটা বোঝায়, যে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। একজন আজকে আমাদেরকে সবক দিল যে এই পার্লামেন্ট নাকি সুপারিন না। আমি মাননীয় স্পিকার কি করবো বুঝতে পারছিলাম না। 1 নম্বর অনুচ্ছেদ এই সংবিধানের আর্টিকেল 1, দিস বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সোভারেইন রিপাবলিক। এবং এই সোভারেইন রিপাবলিকের সোভারেইন ক্ষমতার মালিক হচ্ছে আর্টিকেল 7 অনুসারে জনগণ। সেই জনগণের ক্ষমতাটা প্রয়োগ করে এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে, সেই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে নির্বাচন কমিশন নির্বাচন দিয়েছে। সেই সোভারেইন জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, এই সোভারেইন পার্লামেন্টে পাঠিয়েছে। যার কারণে আমরা আজকে এখানে যা কিছুই আলাপ করব সেটা জুডিশিয়ারির বিরুদ্ধে সারাদিন যদি আমরা বলি, জুডিশিয়ারির কাছে কেউ এটা মামলা করার ক্ষমতা নাই, তাকেই বলা হয় সোভারেইন এখতিয়ার। এখন এই সোভারেইনটিকে যদি এক্সপ্লেন করার জন্য এখানে মাস্টারি করতে হয়, প্রফেসরি করতে হয়, মাননীয় স্পিকার আইন কখন প্রণয়ন করব আর কখন ভাষণ দেব। যাই হোক, এটাতে আমি আর যেতে চাই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কবরে প্রশান্তিতে শুয়ে আছেন। তিনি বলেছিলেন, আমি অনেকের সাথে কন্ট্রাডিক্ট করে বলছি, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠা হয়। এটা একটা মেটাফোর, পলিটিক্যাল রূপক মেটাফোর। যখন বলেছিলেন যে 15 সংশোধনের মাধ্যমে
যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি উড়িয়ে দেয়া হলো, তখন তিনি বললেন এই পঞ্চদশ সংশোধনী মানি না, রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতার অবস্থা করা হলো। হ্যাঁ, আমি ওইটাতেই আসছি। ওনারা ডকুমেন্ট দেখাচ্ছেন আমাদের মহাসচিব, উনি বলেছিলেন এই সংবিধানের পঞ্চদশ সংশোধনীকেই উদ্দেশ্য করে যে এই সংশোধনী ছুঁড়ে ফেলে দেয়া হবে। মানি, ছুঁড়ে ফেলে তো দিয়েছি। পঞ্চদশ সংশোধনী আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে সার্টেন পোর্শন 6টা, 7 ক, খ, আর্টিকেল 44 যেটা হাইকোর্টের ক্ষমতা, এবং 142। এরপরে আছে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার যে আর্টিকেল 58 ক এবং 2 ক পরিচ্ছেদ। খালাস 15th অ্যামেন্ডমেন্টের মেইন জিস্ট। তারপরে এই 15th অ্যামেন্ডমেন্টের মানে স্পিকার 55টা দফা, ব্যারিস্টার বন্ধুরা পড়তে পারেন। 55টা দফার মধ্যে এই 6 দফা নাই। আরেকটা রিইনস্টেট করা হয়েছে নিরীহ আইন, এটা পরিবেশ সংক্রান্ত দফা। বাকি রইল, বাকি 55টার মধ্যে বাকিগুলার কি হবে? হাইকোর্ট বলে দিল এগুলা পার্লামেন্টের ব্যাপার, পার্লামেন্ট ডিসাইড করবে এই সব পলিটিক্যাল ইস্যুস। দেখেন ভার্ডিক্টে লেখা আছে কিনা। এই সেই পার্লামেন্ট যেখানে পঞ্চদশ সংশোধনের বাকি ইস্যুগুলোকে আমরা নাই করে দেব। কারণ যিনি রিড করেছিলেন তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ পঞ্চদশ সংশোধনী বাতিল করা হোক। হাইকোর্ট 6টা ভার্ডিক্ট দিয়েছে, 6টা বাতিল করেছে, একটা রিইনস্টেট করেছে নিরীহ আইন। বাকিগুলোর ব্যাপারে পার্লামেন্টকে বলেছে যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন্স টু বি ডিসাইডেড বাই দি নেক্সট পার্লামেন্ট। দিস ইজ দি নেক্সট পার্লামেন্ট টু ডিসাইড। আসি এখন জুলাই জাতীয় সনদ, অর্থাৎ জনপ্রত্যাশিত সংস্কার প্রস্তাবে আর কি কি অন্তর্ভুক্ত হতে পারত। কেবল প্রস্তাবনার কথাটা বলেছি, বাকিগুলো এখন বলবো। আর জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা নিয়ে তো একটু বড় কথা বলবই। আর রাজনৈতিক সমঝোতা হওয়ার পরেও শেষ মুহূর্তে যে সংস্কার ঐকমত্য কমিশন যা কিছু বাদ দিয়েছে সেই কথা এখন একটু বলি। প্রস্তাবনার মধ্যে যা কিছু বাদ দিয়েছে সেটা তো বললাম। রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে যেটা বললাম, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, পূর্ণ আস্থা এবং বিশ্বাস, ঐকমত্য হয়েছিল, লেখা হয় নাই সনদে। তারপরে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সংক্রান্ত যে অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হলো, আজকে এখানে অনেকে বক্তব্য দিলেন যে তাহলে তো ছবি টানাতে হয়। ছবি না টানানোর জন্যই তো এই সংশোধনীগুলো গ্রহণ করার জন্য বলছি। সম্মত হয়েছিলাম আমরা, ঐকমত্য হয়েছিল, বিরোধী এবং আমরা সবাই মিলে যারা আলোচনা করেছি, 33টা দল ছিল ওখানে। চিঠিও দেয়া হলো আমাদেরকে যে আপনারা এই দফা চান কিনা। আমরা বললাম সংস্কার প্রস্তাবের পক্ষে, আলোচনায় তো আমরা একমত হয়েছিলাম, আবার চিঠি কেন? সেই চিঠি সই করে আবার তাদেরকে দিয়েছি, হ্যাঁ একমত, কিন্তু সনদ অন্তর্ভুক্ত করা হলো না মাননীয় স্পিকার। আর একটা সম্মত হয়েছিলাম তফসিল, পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানে 3টা তফসিল সংযুক্ত করা হয়েছে, 5ম, 6ষ্ঠ এবং 7ম। যে এইখানে একজন ভদ্রলোক নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে এখানে একটা দেয়া হলো, আমি নাম নিতে চাই না। হলো তফসিল, বলা হলো একজন 7ই মার্চের ভাষণ দিয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত করা হলো, রচনা, লিটারেচার আর্কাইভে থাকতে পারত, সংবিধানে নিয়ে আসলো। তারপর ওই স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে স্বাধীনতার ঘোষণাপত্রের 5ম অথবা 6ষ্ঠ প্যারাতে বলেছিলেন যে মরহুম শেখ মুজিবুর রহমান, ওখানে মরহুম লেখা নাই, যে যথাযথভাবে ঢাকায় স্বাধীনতার ঘোষণা করেছেন। ইতিহাস কি তা বলে? বলে না। সারা বিশ্ব স্বীকৃত যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26 তারিখে, অর্থাৎ 25 তারিখের দিনগত রাতের 26 তারিখের প্রথম প্রহরে যেটা উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে 27 তারিখ, সেই জন্যই বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 তারিখ। তারপরে 27 তারিখে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসেবে এই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরে সংশোধিতভাবে অন বিহাফ অব দি ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পক্ষে ঘোষণা করেন। এটা ইতিহাস, আমরা অস্বীকার করি না। কিন্তু 26 তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রে তিনি ঘোষণা দিয়েছেন বলে যেটা লেখা হলো, অস্বীকার করি না মাননীয় স্পিকার, কারণ এটা একটা ন্যাশনাল আর্কাইভের দলিল। কিন্তু
জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য আর একটা যে তফসিল ঘোষণা করে তথাকথিত একটা তফসিলের নামে যে লেখা হলো যিনি এত তারিখে ঘোষণা দিয়েছেন বা তার মধ্যে, সেটা তো কোনো গবেষণায় আসে না। সেই জন্য 5, 6 এবং 7 এই 3টা তফসিল বিলুপ্তির জন্য এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাব, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, আর না হলে এখানে সবাই সাক্ষী দিতে পারেন, আমরা একমত হয়েছিলাম। কিন্তু যেদিন স্বাক্ষর করব সেদিন দেখা গেল নাই একটা তফসিল, 7ম তফসিলটা নাই। জুলাই স্বাধীনতার জুলাই ঘোষণাপত্রের সনদে সবাই স্বাক্ষর করেছে, মাননীয় স্পিকার, এখানে যারা যারা রিপ্রেজেন্ট করছে। তবে এনসিপি নির্বাচনের পরে করেছে, বাকিরা আগে করেছে। স্বাক্ষর তো করেছেন, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদে অবশ্যই নোট অফ ডিসেন্টগুলো দেখে শুনেই করেছেন। সুতরাং এখানে এগুলো নিয়ে অস্বীকার করার তো কিছু নাই। এখন নোট অফ ডিসেন্টের ভাষা কী হবে সেটা নিয়েই তো হয়েছে। এই যে আমাদের ইশতেহার, একটা ইশতেহারের কপি আনছিলাম এখানে, ইশতেহারের মধ্যে বলা আছে যে যারা নির্বাচনী ইশতেহারে সেই সমস্ত নোট অফ ডিসেন্ট উল্লেখ করে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হবে, তারা সেই মতে বাস্তবায়ন করিতে পারিবে। এই ইশতেহার বিএনপির নির্বাচনী ইশতেহার আমরা করেছি, স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্ধারিত হইবে। সুতরাং জনগণ এখানে 51% ভোট দিয়েছে। আমরা তো বলেছি উচ্চকক্ষের বিষয়ে আমি এখন বলবো না, মানে স্পিকার, উচ্চকক্ষের বিষয়ে আমরা এখানে বলেও দিছি 100 সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ প্রবর্তন করা হইবে। রাজনৈতিক দলসমূহ নিম্ন কক্ষের অর্জিত আসন সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করিবে। এই সেই আমরা তো ম্যান্ডেট পেয়েছি, এটা কনস্টিটিউশনাল ভোট। তারপর আসে গণভোটের রায়, কেন মানবে না? অবশ্যই মানবে। গণভোটের ভোটটা তো একটা কালারেবল লেজিসলেশন, একটা যে লেজিসলেশনকে বলা হয় ফ্রড অন দি কনস্টিটিউশন, যে লেজিসলেশন করার ক্ষমতা প্রেসিডেন্টের ছিল না, সেটা পই পই করে বলেছি, সেটার উপরে গণভোট হয়েছে। তারপরও 4টার মধ্যে 3.5 প্রশ্নের মধ্যে আছি তো, যেটা আমাদেরকে জাতীয় প্রতারণা দল হিসেবে জোরপূর্বক এখানে ইম্পোজ করা হয়েছে, আমাদের উপর আরোপ করা হয়েছে, শুধু সেইটুকু প্রশ্নের কথা বলেছিলাম। আমি বলেছিলাম সেই জুলাই আদেশটা, একটাকে আমি নাম দিচ্ছি জুলাই আদেশ, আর এটা হচ্ছে জুলাই সনদ। এই জুলাই আদেশের যে এতগুলো পৃষ্ঠা আছে, আমি বলেছিলাম যে আমার পড়তে লেগেছিল 3 ঘন্টা, জনগণ কয় ঘন্টা পরে এটার উপরে হা না ভোট দিয়েছে জানা। 4টা প্রশ্ন দিল, আইনমন্ত্রীটি কি বলেছেন, 4টা প্রশ্নের একটা তফসিলে গিয়ে দেখা যায় সেখানে কোনো প্রপোর্শনের কথা বলা নাই দফা 17-তে। তার মানে এটাই এনে ফল। সুতরাং এই গোজামেল দিয়ে একটা জনগণকে গণভোট দিতে বাধ্য করছে। আমরা তো মানবো, আসুন সেই আলাপগুলো আমরা সংবিধান সংশোধন কমিটিতে এসে করি, কোনটা কি করা যাবে। আপনারা সংস্কার বলছেন, আমরা বলছি সংশোধন। ঠিক আছে, আপনারা মনে মনে খুশি থাকলে অসুবিধা নেই সংস্কার নিয়ে, কিন্তু সংবিধান তো অ্যামেন্ডেড হবে, সংশোধিত হবে, এই সংসদেই হবে, এই জাতীয় সংসদেই হবে। অবশ্য যারা বিদেশ থেকে এসেছিলেন সংস্কার কমিশনে, তারা একটা আইডিয়া নিয়ে এসেছিলেন, মাননীয় স্পিকার, সেটা হচ্ছে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এনসিসি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল। যেই ক্ষমতা তাকে দেয়া হয়েছিল, দেশে আর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দরকার ছিল না, প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই, সব সেই কাউন্সিলই করবে। আমরা অতঃপর বিতর্ক করে সেটা বের করে দিলাম। তারপরে বলল যে সাংবিধানিক যে সমস্ত নিয়োগ হবে সেখানে আলাপ করেন। আমরা বললাম নির্বাচন কমিশনের গঠন প্রণালী সম্পর্কে আমরা একমত, সাংবিধানিকভাবে সংবিধানে আনবে বিরোধী দল, সরকারি দল, মাননীয় স্পিকারের নেতৃত্বে, এবং একটা নিউট্রাল কমিটি করে সেটা করা হবে, আমাদেরই প্রস্তাব। এগুলো বাদে বলছি বাকি যে সমস্ত অর্গানাইজেশনের কথা বলছেন সংস্থা সাংবিধানিক, এগুলো আইন প্রণয়নের মাধ্যমে করা হোক, আমরা দ্বিমত করি নাই। তারা আপার হাউসের মধ্যে সংবিধান সংশোধনে নিয়ে যেতে চায়। আমরা বললাম আপার হাউস পৃথিবীর যে সমস্ত দেশে, উন্নত দেশে আছে, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সিনেট, সেখানে 50টা অঙ্গরাজ্যে তাদের স্টেটের মধ্যে সরাসরি ভোটে সিনেটর নিযুক্ত হয়, তাদের ক্ষমতা থাকে, সাংবিধানিক ক্ষমতা থাকে, কমিটির ক্ষমতা থাকে, লেজিসলেশনের ক্ষমতা থাকে। আমরা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার কথা জানি, কাউন্সিল অফ স্টেটস, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 80, তারা বলছে যে ইট ইজ কাউন্সিল অফ স্টেটস, যেটা রাজ্যসভা নামে পরিচিত, তারা সরাসরি ভোটে নির্বাচিত নন, তাদের লেজিসলেশনের ক্ষমতা ইনডাইরেক্টলি দেয়া হয়, লোয়ার হাউসের মধ্যে আসে, আপার হাউস থেকে প্রস্তাব আসে, কিন্তু লোয়ার হাউসে যারা ডাইরেক্টলি নির্বাচিত তাদেরই ক্ষমতা হচ্ছে চূড়ান্ত।
মানে স্পিকার, একটা অনির্বাচিত বডি যেখানে জনগণ সরাসরি তাদের সার্বভৌম ক্ষমতা দেয়নি, সেখানে সার্বভৌম পার্লামেন্টের ক্ষমতাকে খর্ব করে আপনি সংবিধানের যেটা চূড়ান্ত আইন, রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেটা সংশোধন করতে দিবেন, এটা ন্যায্য নয়। আমরা একমত হইনি। সেই প্রশ্নটাও গণভোটের মধ্যে কেন দিতে হলো? যাই হোক, এখন আমি সেই আলাপে যাব না। আমি শুধু অনেক কথাই এখানে বলে ফেলেছি। জনগণের অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি রূপে সংবিধান হচ্ছে চূড়ান্ত আইন। সবাই অভিপ্রায়ের কথা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের কথা বলেন। আসুন, সে অভিপ্রায় হিসাবে জনগণের সে অভিপ্রায়কে চূড়ান্ত রূপ দিতে গেলে সংবিধানে আগে আনতে হবে, তারপরেই প্রথমবারের মতো যখন অভিপ্রায়কে সংবিধানে আনা হলো, তখন সেটা 4th of November 1972 সংবিধান হিসেবে পরিণত হলো এবং সেটা অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে, মানে প্রকাশ হিসাবে গৃহীত হলো। দিস ইজ কল্ড কনস্টিটিউশন। এখন আমরা এই অভিপ্রায়কে, জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অভিপ্রায়কে আমরা ধারণ করি, কনস্টিটিউশনে নিয়ে আসি, অভিপ্রায়কে মূল্যায়ন করি, অভিব্যক্ত করি, প্রকাশিত করি, তখন সেই অভিপ্রায়ের মূল্যায়ন হবে। আদারওয়াইজ এই অভিপ্রায় তো রাস্তায় মিছিল দিতে পারবেন, কিন্তু অভিপ্রায়কে সংবিধানে ধারণ করার জন্য এই পার্লামেন্টে আসতে হবে, অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। সেই অভিপ্রায়গুলোকে আমরা ধারণ করব। আমরা সম্মান করি জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের আবেগকে, আমরা সম্মান করি তাদের আকাঙ্ক্ষাকে, শহীদের স্বপ্নকে। সে অভিপ্রায়কে আমরা ধারণ করার জন্য তো সংবিধান সংশোধন করতে চাই, মাননীয় স্পিকার। যাই হোক, এখন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 5ম সংশোধনীর কথা বললেন, 2 লাইন না বললে রেকর্ডে থেকে যাবে, সেই জন্যই বলি। 5ম সংশোধনী যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে, একইভাবে 3য় সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বিল উড়িয়ে দেওয়া হয়েছিল। আমি বলি ইনজাস্টিস খায়রুল হক, সরি, এটা আনকনস্টিটিউশনাল ওয়ার্ড, আই উড ড্র। এই জাস্টিস খায়রুল হক 3য় সংশোধনী উড়িয়ে দিলেন এবং কিছু অবজারভেশন দিলেন যে পার্লামেন্ট মে কনসিডার বলে, শ্যাল বলতে পারে না, যেহেতু জুডিশিয়ারি ক্যানট ডিকটেট দি সুভারেইন পার্লামেন্ট। এইখানে এগেইন সুভারেনিটি অফ দি পার্লামেন্ট প্রমাণিত। জুডিশিয়ারির হাত এখানেই সীমাবদ্ধ যে এই সুভারেইন লেজিসলেচারকে, পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না, সাজেস্ট করতে পারে। এবং এখানকার পাশকৃত যে কোনো অ্যামেন্ডমেন্ট, আইন, সংবিধান হোক আর যাই হোক, ইন্টারপ্রিট করতে পারে একজন ব্যারিস্টার সদস্য বলেছেন। হ্যাঁ, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ইন্টারপ্রিট করতে পারে কনস্টিটিউশনের। এবং ইন্টারপ্রিটের পরে যদি মনে হয় যে এটা তাদের বিবেচনায় আনকনস্টিটিউশনাল কোনো বিধান, ডিক্লেয়ার করতে পারে এটা বায়ার্স দ্য কনস্টিটিউশন, এবং নাল অ্যান্ড ভয়েড যাই হোক, যে ভাষাই হোক, করতে পারে, ওইখানেই সীমাবদ্ধ। কিন্তু পার্লামেন্ট সেইটার অনুবলে তারা বলতে পারে না যে পার্লামেন্টকে এই এনাক্টমেন্ট নিতে হবে। আমাদেরকে এখনও সেই জন্য বলি, তত্ত্বাবধায়ক সরকার বিল আমাদেরকে এখানে গ্রহণ করতে হবে, মাননীয় স্পিকার। 3য় সংশোধন বিলের মাধ্যমে জাজমেন্টকে তো তাই বলতে হবে, জুডিশিয়ারিকে তাই বলতে হবে। 3য় সংশোধনীকে যে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো, সেইটাকে আবার রিভিউতে বলা হলো নো, 3য় সংশোধনী লেজিটিমেট এনাক্টমেন্ট। কিন্তু সেটা যেহেতু এটাকে বলা হয়, এটা ডক্ট্রিন ইনস্টেট হয়েছে, চন্দ্রগ্রহণ চলে গিয়েছে, কিন্তু তারপরেও এই পার্লামেন্টকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির বিল আবার আনতে হবে, সংশোধনীর মাধ্যমে নিয়ে আসতে হবে। আমরা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল করার জন্য দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেষ মুহূর্ত পর্যন্ত জীবনের চেষ্টা করেছেন। তিনি শান্তিতে শুয়ে আছেন, কারণ 3য় সংশোধনী বহাল হয়েছে, মাননীয় স্পিকার। আর 5ম সংশোধনী, যেটা ফ্যাসিস্ট শেখ হাসিনা এখানে অগণতান্ত্রিক সংশোধনী করেছিল, সেটা বাতিল হয়েছে, মাননীয় স্পিকার। পূর্ণাঙ্গ বাতিল হয়নি, আপিল হয়েছে আপিলের ডিভিশনে। হাইকোর্ট যেটুকু বাতিল করেছে, বাকিগুলো ওখানে করবে। কিন্তু আমি বলি কি, মাননীয় স্পিকার, সেইটার আর প্রয়োজন নাই। এই পার্লামেন্ট যথেষ্ট 5ম সংশোধনীর 55 দফার সকল বিধান এখানেই আমরা বিলুপ্ত করে দিতে পারবো, যদি আমরা সবাই এগ্রিড হই। জুডিশিয়ারির প্রয়োজন নেই, এখানেই হচ্ছে সুভারেনিটি অফ দি পার্লামেন্ট। আমি এখনো আপনার ইয়ের মধ্যে আসি নাই, মাননীয় স্পিকার, কি বলে, জুলাই সনদে আসি নাই। সময় কতক্ষণ আছে আমি বিষয় জানি না। এখানে জুলাই সনদের মধ্যে এখন দফাওয়ারি আলোচনা করতে চেয়েছিলাম,
সবাই তো রাজনৈতিক বক্তব্য দিয়েছে, সেজন্য আমিও একটু অনুপ্রাণিত হয়ে পয়লা রাজনৈতিক বক্তব্য দিয়ে দিলাম মাননীয় স্পিকার। কথা তো বলার কথা, দফা অনুসারে জুলাই জাতীয় সনদের যেটা প্রণয়নের সাথে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম, কাজ করেছি, সেইটার মধ্যে কীভাবে এরা ড্রাস্টিক মানে সার্জিক্যাল কি যেন ড্রাস্টিক সার্জারি করেছে সেটাও দেখতে হবে। আমি সার্জিক্যাল অপারেশন করেছি সেটা দেখতে হবে। আমরা 33টা রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করেছিলাম। তার মধ্যে পার্লামেন্টে যারা এসছে তাদের সংখ্যা 8টা। ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, বিএনপি এবং জামাত ইসলামী। এখানে সিরিয়াল নাম্বার দেয়া আছে, আমি নোট করে রেখেছি কার সিরিয়াল নাম্বার কত। তবে আমাদেরটা 21, জামাত ইসলামেরটা 22। যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনি 21-22 দেখলে দেখবেন, আর এনসিপিরটা হচ্ছে আপনার 14। এইভাবে সিরিয়াল সবগুলো বলতে গেলে সময় লাগবে। কিন্তু এখন আমি দফাওয়ারি যদি যাই মাননীয় স্পিকার, কথা অনেকগুলো বলে ফেলেছি, জবাবও অনেকগুলো দিয়ে দিয়েছি, সংক্ষিপ্ত আলোচনাই করতে পারবো, অসুবিধা নাই। দফা 3-এর মধ্যে এইখানে প্রথম দফাতে ঐক্যমত উপনীত হওয়া বিষয়সমূহ সংবিধান সংশোধন সাপেক্ষে বলা আছে। আইনমন্ত্রী বলেছে 47টা দফা আছে ওর মধ্যে, আরও দফা থাকতে পারত, যেগুলো তারা ঐক্যমত হওয়ার পরেও ইনক্লুড না করে একটা ষড়যন্ত্র করেছে আমি বলবো। কিন্তু আর যেগুলো ঐক্যমত হয় নাই সেরকমও কোনো বিষয় বাদ দিয়েছে, যেমন তফসিল। এখন বলেছে সংবিধান সংশোধন সংক্রান্ত দফা 3, যে দফাগুলো নিয়ে শুধু আলোচনা করা দরকার, সংক্ষিপ্ত আলোচনা শুধু ওখানেই করব, বাকি দফাগুলো ছেড়ে দেবো মাননীয় স্পিকার। এখানে সংবিধান সংশোধনের বিষয়টা উচ্চ কক্ষে নিয়ে যাওয়ার বিষয়টা হয়েছে, সেটা আমি ইতিমধ্যেই বলে দিয়েছি, আমি আর রিপিট করব না সময় বাঁচানোর জন্য, যে উচ্চ কক্ষে সংবিধান সংশোধনী বিল যেতে পারে না। কেন পারে না তাও বলেছে। দফা 4, সংবিধানের 7 ক এবং খ আমরা বিলুপ্তির পক্ষে, এখনও বিলুপ্তির পক্ষে। এখানে অবশ্য 3টা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমরা না। সেটা কারা কারা দিয়েছে জানি না, তবে মেন দলের মধ্যে না, তারা পার্লামেন্টে আসে নাই বলে তাদের নাম আমি উল্লেখ করছি না। এই 7 খ এবং খ কি? ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, ফেসিবাদী আওয়ামী লীগ সরকার বলেছিল এই সংবিধানের বিরুদ্ধে কিছু কথা বললে, যা বললে মৃত্যুদণ্ড হবে এবং সর্বোচ্চ সাজা দেওয়া হবে ইত্যাদি, রাষ্ট্রদ্রোহিতা হবে। তারপরে বলেছিল দফা খতে, আমি বিস্তারিত বলছি না, এটা অনেক আইনের ভাষা, বলেছে এই সংবিধানের 1/3 প্রস্তাবনা সহ, আর্টিকেল 8 সহ এবং জরুরি বিধান বাদে বাকি সংবিধানের 1/3 এবং তফসিল সমূহ 5, 6, 7 পরিবর্তন করতে পারবে না নেক্সট পার্লামেন্ট। পরবর্তী পার্লামেন্টের হাত পা আমরা বেঁধে দিতে পারি না এই পার্লামেন্টে কোনো আইন প্রয়োগ করে, সেটা পৃথিবীর বিধানে নাই। সুতরাং কনস্টিটিউশনের এই সমস্ত 2টা 7A and B হাইকোর্টে এই ৫৫ সংশোধনের বিরুদ্ধে যে রিট মামলা হয়েছে, সেখানে এটাকে নাল অ্যান্ড ভয়েড বা আনকনস্টিটিউশনাল বা আল্ট্রা ভায়োলেন্স কনস্টিটিউশন বলা হলো, এবং বলা হলো নন অ্যাস্ট, অ্যাজ ইফ এটা ছিলই না সংবিধানে। গেল, এর বিরুদ্ধে কথা আর বলবো না। সংবিধানের তফসিল সংক্রান্ত একই সাথে বলে ফেলেছি দফা 5। দফা 7 রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এখানে তো আমি বলেছি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সর্বশক্তিমান আল্লাহর উপরে, মহান আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছে ৫৫ সংশোধনীতে, সেটা আমরা পুনর্বহাল করবো মাননীয় স্পিকার, এটাই আমাদের ঘোষণা। হ্যাঁ, তার সাথে জাতীয়তাবাদ, গণতন্ত্র, অর্থনৈতিক সামাজিক সুবিচার ইত্যাদি আছে, সমাজতন্ত্রও আছে, এবং সেটা ছিল ৫ম সংশোধনীতে প্রেসিডেন্ট জিয়ার সময় যেটা নেওয়া হয়েছিল, সেটা আলোচনা করতে পারি আমরা। তারপরে সংস্কার কমিশনে একটা প্রস্তাব তারা দিয়েছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রতি উল্লেখ করা যায় কিনা। আমরা বললাম যে খুব যায়, এখানে সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এটা একটা নিরীহ প্রস্তাব এবং ভালো প্রস্তাব, আমরা এটা গ্রহণ করতে পারি মাননীয় স্পিকার। রাষ্ট্র পরিচালনার, রাষ্ট্রপতির ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনে আমরাই বলেছি যে উচ্চ কক্ষ গঠিত হলে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে নিরপেক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন হবে, আমাদের প্রস্তাব, আমরা এগুলো গ্রহণ করতে পারি। এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্বের মধ্যে আমরা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, সেটা আমাদের প্রস্তাব। এটা দফা 11। হ্যাঁ, দফা 14 নিয়ে কথা বলতে চেয়েছিলাম মাননীয় স্পিকার। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি সরাসরি নির্দেশনা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের বেশি হতে পারবে না। যদিও গভর্নমেন্ট ইন ওয়েটিং হিসাবে তিনি জানতেন বাংলাদেশের জনগণ
দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন জীবিত, হয় তাকে অথবা কোনো কিছু হলে তারও বর্তমানে আমাদের নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী এই দেশের মানুষ বানাবেন। জেনে শুনেও তিনি বলেছেন নো, 10 বছরের বেশি কোনো প্রধানমন্ত্রীর মেয়াদ হতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক সংবিধান সংশোধন করেন। আমি প্রস্তাব দিয়েছিলাম ঐক্যমত্য কমিশনে, সবাই রাজি হয়েছে, কোনো নোট অফ ডিসেন্ট নাই। কেননা আমরা চাই না ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, দলতান্ত্রিক স্বৈরতান্ত্রিকতা, এখন আয়কতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা একদলীয় রাষ্ট্র ব্যবস্থার এবং পার্লামেন্টারি স্বৈরাচারের কোনোদিন আর উৎপাত না হোক, উৎপত্তি না হোক, এখানেই শেষ। সেটাকে আপনারা প্রশংসা করবেন না, আমি মনে করছিলাম বিরোধী দল থেকে হাততালি পাবো। একবার তো দিবেন, টেবিল চাপড়াইয়ে দেন। আচ্ছা, আমার সময় চলে যাচ্ছে, মানে স্পিকার আপনি একটু খেয়াল রাখবেন। প্রধানমন্ত্রী একই সাথে লিডার অফ দি হাউস হতে পারবেন কি পারবেন না প্রশ্ন উঠছে, দলীয় প্রধান হতে পারবে কি পারবে না প্রশ্ন উঠছে। দফা 15 এই জুলাই জাতীয় সনদের এখানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে আমার মনে হয় আমরা যেটা দিয়েছি যে প্রধানমন্ত্রী ট্রেডিশন মাফিক, এটা ডেকোরেটিভ, লিডার অফ দি হাউস, এটা কোনো মন্ত্রিত্ব না, হাউসকে লিড করতে হয়, ডিসিশন দিতে হয়, সেটা থাকতে পারে। জামাত ইসলামের বন্ধুরা বলছিলেন হ্যাঁ এটা বোধহয় থাকা যায়, তবে দলীয় প্রধান বোধহয়, আমরা বললাম যে দলীয় প্রধান থাকলে পৃথিবীর বিভিন্ন দেশে ডেমোক্রেটিক প্র্যাকটিস, শুধুমাত্র দলীয় প্রধান হওয়ার কারণে কি তার প্রধানমন্ত্রিত্ব হওয়াটা হরণ করা যায়? সেটা তার ডেমোক্রেটিক রাইট। সুতরাং আমরা বলেছি দলীয় প্রধান প্রধানমন্ত্রী হবেন কি হবেন না সেইটা তার রাইট, তার ডেমোক্রেসির উপর, গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না। সুতরাং আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। আশা করি আপনারা হাততালি না দিলেও মোটামুটি সম্মত থাকবেন। যাই হোক, তারপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে 21টা দফা আছে, মানে স্পিকার দফা নম্বর 16। এখানে এই 21টা দফার মধ্যে আমরা তো সবাই বললাম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গ্রহণ করতে চাই। এই জন্যই দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কিন্তু গঠন প্রণালী নিয়ে 2-1টা দফায় বিরোধী দলীয় বন্ধুদের সাথে আমাদের একটু আলোচনা প্রয়োজন। আমরা বলেছি সবাই মিলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আমরা গঠন করব, কিন্তু রাষ্ট্রপতি যে লাস্ট অপশন আছে, রাষ্ট্রপতিকে আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আর সুযোগ দিতে চাই না, আমাদের প্রস্তাব। কিন্তু সর্বশেষ পদ্ধতি হিসাবে জুডিশিয়ারিকে বাদ রেখে আর কোনো বিকল্প প্রস্তাব আমরা নিতে পারি কি না সেটা আমরা জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে বের করব। এখানে ওনারা একটা ভোটিং ব্যবস্থা করতে বলেছিলেন, এটাকে কি একটা যেন ভোট বলা আমি ভুলে গেছি, হ্যাঁ কি একটা ভোট যেন বলেছিল, এটা আর কি র্যাঙ্ক চয়েস ভোট। আমরা যে র্যাঙ্ক চয়েস ভোটের মধ্যেও গাফলতি আছে। সুতরাং আমরা জাতীয় সংসদে এই বিষয়টা আলোচনা করি, একটা বিষয় আমরা বের করতে পারবো, সেই জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক নিয়ে কোনো কারো দ্বিমত নাই। যাই হোক, মানে স্পিকার এরপরে আসলো দ্বিকক্ষ বিশিষ্ট আসন সৃজন। এটা তো বললাম দ্বিকক্ষে 100 সদস্য, আমরা সবাই রাজি, এবং দ্বিকক্ষের এখতিয়ার নিয়ে, গঠন প্রণালী নিয়ে কিছু একটু বিরোধ আছে, সেটা আমরা এখানে আজকে বড় প্রশ্ন হিসেবে দেখছি যে দ্বিকক্ষের ক্ষমতা, একটু আগে আমি আলোচনা করেছি, সংবিধান সংশোধনী ওখানে যাবে না, বাট আইন প্রণয়নের একটা পর্যায়ে এখান থেকে আইন ওখানে যাবে, তারা আলোচনা করবে, 1 মাস সময়ের ভিতরে হয় সিদ্ধান্ত দিবে, সুপারিশ করবে, অথবা ফেরত দিবে, সেই পর্যন্ত আমরা একমত। কিন্তু সংবিধান সংশোধনের বিষয়ে আমরা উচ্চকক্ষের এখতিয়ার রাখতে চাই না। আর কোন পদ্ধতি গঠন প্রণালী হবে, ওনারা বললেন প্রপোর্শনেট, আমরা বললাম আমাদের নোট অফ ডিসেন্ট আছে, আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, আসনের অনুপাতে যা হবে তাই আমরা পাবো, এখানেই হচ্ছে দ্বিমত। আসন আলোচনা করি। তারপরে আসলো মাননীয় স্পিকার নারী সদস্যের বিষয়ে। আমরা বললাম যে আসুন 50টা নারী সদস্যের আসন রিজার্ভ রাখি, মোট সদস্য আমরা 100তে উন্নীত করবো, ক্রমান্বয়ে 10% করে আমরা বাড়াই না, প্রথম সংসদে এই সংসদে 10% আমরা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসি, পরে 5% করে করে বাড়বে। কিন্তু ওনারা সম্মত হলেন, কিন্তু একজনকেও নমিনেশন দিলেন না মাননীয় স্পিকার এইবার 5%। যাই হোক, আমি এটা শিকায়ত করতে চাই না, ভবিষ্যতে দিবেন আর কি, এইবার হয়তো অভাব টভাব হয়েছে। তারপরে দফাতে এসে ডেপুটি স্পিকার পদে প্রণয়ন, আমাদের মানে প্রধানমন্ত্রী, আমি উপস্থিত ছিলাম,
মানে বিরোধী দলীয় নেতাকে বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন শুরু করি, চলেন, ডেপুটি স্পিকারটা আপনারা নেন, নাম দেন। সর্বশেষ শুনলাম ওনারা একটা প্যাকেজ ডিল করতে চান, সিঙ্গেল করবেন না। তা এখন তো ট্রেন চলে গেছে মাননীয় স্পিকার, আমরা তো দিতে চেয়েছিলাম আগের থেকে অ্যাকশন। এখন আসুন, সংবিধান সংশোধন করার পরে আমরা ডেপুটি স্পিকারের 2টা পদ সৃজন করলে একটা আপনারা পাবেন, আপার হাউসেও পাবেন, লোয়ার হাউসেও পাবেন। সংশোধন না করলে কোত্থেকে পাবেন? তবে স্থায়ী কমিটির সভাপতি হিসাবে 4টা সংসদীয় কমিটি, গুরুত্বপূর্ণ কমিটি সহ অন্যান্য কমিটিগুলোতে সভাপতি বিরোধী দলীয় সদস্যদের থেকে হবে আসনের অনুপাতে যা পান। এখন মাশাল্লাহ আপনারা তো 68টা পেয়েছেন, আরও মিলে হয়তো 77টা হয়েছে, ভালোই পাবেন। আসুন আমরা এটা সংসদে আলোচনা করে ঠিক করি। এগুলাই তো আমরা নিতে চেয়েছি। এবং 70 দফা 70 অনুচ্ছেদ জাতীয় সংসদের, এইটা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যগণ খুবই উৎফুল্ল। আজকে আমি আমাদের মাননীয় সদস্যকে বলছিলাম যে যা মন চাই বলেন, আজকে 70 বিধি আপনার জন্য উন্মুক্ত, কারণ এখানে নাই। আপনি দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন 4টা ক্ষেত্র বাদে। 2টাতে সবাই একমত হয়েছিল, আস্থা ভোট এবং অর্থ বিল। আমরা বলেছিলাম না, এর বাইরে আর 2টা থাকা দরকার, সংবিধান সংশোধনী বিল এবং যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত যে জরুরি অবস্থা হবে সেই সময় যেন দলের বিরুদ্ধে ভোট না দিতে পারে। জাতীয় নিরাপত্তার প্রশ্নটা জড়িত, উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি, এই 2টা রাখেন। আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, আমরা জনগণের ম্যান্ডেট পেয়েছি, সেই হিসাবে যাব। বাকি সব বিষয়ে মাননীয় সংসদ সদস্যগণ, আন্ডার দি সান এনিথিং ইউ ক্যান ডিসকাস হেয়ার। কোনো দল আপনার বিরুদ্ধে, সরকারি দল কোনো ব্যবস্থা নিতে পারবে না, বিরোধী দল ব্যবস্থা নিতে পারবে না। সংসদ সদস্য বল বহাল থাকবে, এই সংসদ এলাইভ হবে। যাই হোক, এরপরে বাকি যে সমস্ত বিষয় আছে নির্বাচন ব্যবস্থা বিষয়ে, এটা আমরা তো বললাম যে আমরা একটা স্বাধীন নির্বাচন কমিশন গঠন করব, সবাই মিলে আলাপ আলোচনা করে। এখানে স্পিকার সভাপতি থাকবে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সদস্য থাকবে, সেকেন্ড বিরোধী দল না জুডিশিয়ারির একজন, আমার ঠিক মনে নাই। সবাই মিলে থাকবে। এখানে কোনো সরকারি দলেরও প্রাধান্য থাকবে না, বিরোধী দলেরও প্রাধান্য থাকবে না। এমন একটা নির্বাচন কমিশন আমরা গঠন করব, যে নির্বাচন কমিশনকে নির্বাচনকালীন সময়ে কেউ আর প্রভাব বিস্তার করতে পারবে না। আমাদেরই প্রস্তাব ছিল এই যেগুলো বলে সাংবিধানিক সংস্থাসমূহে নিয়োগের ক্ষেত্রে যে এনসিসি করার কথা ছিল, আমরা যে এনসিসি লাগবে না, আসুন এটা এখানেই আনি। তারপর অন্যান্য সাংবিধানিক কিছু প্রতিষ্ঠানের বিষয়ে কথা বলা হয়েছে। আমরা বললাম যে এটা আমরা স্ট্রং আইন করি, শক্তিশালী আইন প্রণয়নের মধ্য দিয়ে সেগুলো আমরা ব্যবস্থা নেব। বিচার বিভাগের কথা মাননীয় স্পিকার কি বলবো, এখন বিচার বিভাগের কথা বললে তো অসম্ভব ব্যাপার। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা অপশন থাকুক, যাতে আর কোনো দিন আগের মতো যে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে যে কি যেন এটা শপথবদ্ধ রাজনীতিবিদদেরকে আমাদের আর যেন দেখতে না হয়। আমরা সেই জন্য বলেছি প্রধান বিচারপতি হবে অ্যাপিলেট ডিভিশন থেকে নিযুক্ত। আগে সংবিধানে এটা ওপেন ছিল, কোত্থেকে নিযুক্ত হবে সেটা নির্ধারিত ছিল না। আমরা বলছি আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে নিতে হবে। আর 2টা অপশন থাকতে হবে, জ্যেষ্ঠতম 2 জনের মধ্য থেকে প্রধান বিচারপতিকে নিয়োগ করতে হবে। এগুলো খুব সামান্য বিষয়, আমরা ডিসকাস করে এখানে একমত হতে পারি, যেটা জুলাই জাতীয় সনদে ছিল। এখন অন্যান্য বিষয়ের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো আসুন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলি। আজকে বিচার বিভাগের স্বাধীনতা দেখেন, আজকেও একটা পত্রিকায় এসছে, মাননীয় স্পিকার আমি এখানে হয়তো দেখালে উকুটা ভুল হবে না, কার্যকরের আগেই সিন্ডিকেটের কবলে সুপ্রিম কোর্ট সচিবালয়। আমরা বলেছিলাম আর্টিকেল 116 অনুসারে আপনি সংবিধান যেটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে, যে ইন কনসালটেশন অফ দি প্রেসিডেন্টের যেটা ক্ষমতা, ইন কনসালটেশন অফ দি চিফ জাস্টিস, সেটা ওই পোর্শনটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করেছে মানি। কিন্তু আপনি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশটা করলেন, কারোর সাথেই আলাপ আলোচনা করলেন না। সংবিধানের অনুচ্ছেদ অনুসারে এইখানে যদি আমরা আলাপ আলোচনা করে একটা আইন প্রণয়ন করে শক্তিশালী, সেটাই কি ভালো হতো না? এটাকে আমরা সংবিধানেই রাখতে হবে। আর বলা হলো যে সুপ্রিম কোর্ট না হাইকোর্ট জাজেস অ্যাপয়েন্টমেন্ট অর্ডিন্যান্স নিজেই আর্টিকেল 95 এবং 98 ভায়োলেশন করে বসে আছে। কাউন্সিল এবং আর কি যেন করেছে, কিভাবে তারা ইন্টারভিউ নেবে, কাকে কাকে নিয়োগ করবে, বয়সসীমা কোথায় হবে, যেগুলো আছে সংবিধানের সেই আর্টিকেলগুলোকে যদি আপনি চেঞ্জ না করেন, অ্যামেন্ডেড না করেন, জুডিশিয়ারিকে সেটা ভায়োলেট করতে পারে। এই কথাগুলো আমরা বলেছিলাম।
আমরা বলেছিলাম এটা জাতীয় সংসদের পরবর্তী জাতীয় সংসদের উপরে ছেড়ে দেন, আমরা সেখানে আলাপ আলোচনা করে আইন প্রণয়ন করে তারপরে সেই অ্যাপয়েন্টমেন্ট এনাক্টমেন্টটা আনবো এবং সুপ্রিম কোর্টের এই যে সচিবালয় আইনটা আনবো। এখনও আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগ আইন এই পার্লামেন্টে ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে পাশ করব। আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স অফ দ্য জুডিশিয়ারি আমরা চাই, বাট সুপারেনিটি অফ দি জুডিশিয়ারি আমরা চাই না। সার্বভৌম একটাই, সার্বভৌম জনগণ, সার্বভৌম এই কান্ট্রি, সার্বভৌম এই হাউস অফ দি পার্লামেন্ট। আর কোনো সার্বভৌম অথরিটি থাকতে পারে না, কোথাও না কোথাও অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। মাননীয় সদস্য, আপনার সময় শেষ, আপনি কি আরো বলতে চান? আচ্ছা, 3 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো আপনাকে। যাই হোক, আমার তো ফ্লোটাই নষ্ট হয়ে গেল। আমার স্পিকার, এখন আমি আর কি বলতাম, যদি আপনি 3 মিনিটে শেষ করেন। সময় দেন তাহলে 5 মিনিট দিতে পারেন, আমি একটু সাম আপ করি। আচ্ছা, 5 মিনিটে বলেন, শেষ করেন। আচ্ছা, মানে স্পিকার এখন থেকে কোনো, যাই হোক, আমি আর এই সমস্ত জায়গার মধ্যে যাব না, সময় শেষ। আর আইন, অধ্যাদেশ, বিধি বিধান এগুলো প্রণয়নের মাধ্যমে এইখানকার 47-এর পরে বাকি যা কিছু আছে জুলাই সনদের সব কিছু বাস্তবায়ন করা যাবে। আইন নিয়ে, কানুন নিয়ে, বিধিবিধান নিয়ে, সংবিধান, এইখানে তো সংবিধান পরিবর্তন করতে হবে না, সুতরাং এই পার্লামেন্টে আমরা আলোচনা করে করবো মাননীয় স্পিকার। সুতরাং এই জুলাই জাতীয় সংসদের, জুলাই জাতীয় সনদ 2025-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকার হব, প্রতিশ্রুতিবদ্ধ। চলে গেছে, টোটাল চলে গেছে। মাইকে পুরো হাউসের মাইক নাই মানুষ। মাননীয় মন্ত্রী, আমার মাইকও বিভ্রাটের শিকার। আপনি তো মোটামুটি বলেছেন। এখন রাত 9:30 বাজে। আপনার কি কোনো কথা বাকি আছে এখন? আমার তো মনে হয় ইউ হ্যাভ কাভার্ড অল দ্য পয়েন্টস। এটা হয়তো রেকর্ড হবে না, তবে যা বলতে চাই তা বলি। হ্যাঁ, মানে স্পিকার, আমরা আসছে, মানে স্পিকার শোনা যায়, শোনা যায় কিনা আমি জানি না, গেলে না যাক, মানে স্পিকার কোনো অসুবিধা নাই। মাননীয় মন্ত্রী শুনতে পাচ্ছি না আপনার কথা। 3-4 মিনিট অপেক্ষা করলে হয়তো এটা রেস্টোর করতে ঠিক আছে মানে স্পিকার, আপনি যখন রুলিং দিয়েছেন 4 মিনিটই বলবো। মানে স্পিকার, সারাদিন বলে যে অনেকে সারা রাত রামায়ণ পড়ে সকালবেলা, এখন আমাদের আমার মনে হয় সব পয়েন্টই আপনার বলা হয়েছে। এখন আমি কনক্লুড করি। আমি বলতেই পারলাম না, আপনি কেমন বলা হয়। আরে ভাই, খালি গলায় বলতে। আচ্ছা ঠিক আছে, মানে আমাকে একটু ইন্টারফিয়ার না করলে আমি বলতে পারবো। গড়িটা এখন থেকে শুরু করে, এখন 7 খণ্ড রামায়ণ পড়ে যদি সকালবেলা আমার বন্ধুরা বলে সেই অবস্থায় হয়ে যাচ্ছে। কোথায় জুলাই আদেশ আর কোথায় জুলাই সনদ? আমরা জাতিকে পরিষ্কার করতে চাই, জুলাই জাতীয় সনদ 2025 যেটা স্বাক্ষরিত হয়েছে, যেটা ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত হয়েছে, সকল বন্ধুরা স্বাক্ষর করেছেন, সেই স্বাক্ষর নোট অফ ডিসেন্ট সহ এনসিপি অবশ্য পরে করেছে, নির্বাচনে করেছে তো বটে, সেটা আমরা বাস্তবায়ন করতে চাই। যেটা বলছে যে জুলাই আদেশ, ইট ইজ নো অর্ডার, এটা লেজিসলেটিভ ফ্রড, এটা কালারেবল লেজিসলেশন, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, সেটা কোনো অর্ডার নাই। আমার এক বন্ধু বললেন রাষ্ট্রপতিকে আমি ফোন করতে পারি কিনা। আপনিও তো ফোন করতে পারেন। কে বলছে রাষ্ট্রপতির সাথে জনগণ কথা বলতে পারবে না? এটা তো এমন বিষয় না যে রাষ্ট্রপতির সাথে আমরা কথা বলতে পারবো না। দেশেরই তো রাষ্ট্রপতি, আপনারা তো তার কাছেই শপথ নিয়েছেন এক সময়, কেউ কেউ উপদেষ্টা হিসাবে। আমরা মাননীয় স্পিকার এখানে সংবিধান মেনে এসেছি। জিজ্ঞেস করুন প্রত্যেকটা সদস্যকে, তারা যে ফর্মে শপথ নিয়েছে, এটা 148 অনুচ্ছেদ অনুসারে, 3য় তফসিল অনুসারে ছাপানো শপথ।
যার কাছে শপথ নিয়েছে সংবিধান অনুসারে তার কাছে শপথ নেওয়ার কথা, যার কাছে স্পিকার ডেপুটি স্পিকার নাই, প্রধান নির্বাচন কমিশনার শপথ নিয়েছে। এটাও এখানে আমরা সংবিধান মেনে এসেছি। আমরা এখানে এসছি এই সংসদে সেশন ডিক্লেয়ার করেছে রাষ্ট্রপতি, এটাও সংবিধান অনুসারে এখানে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করেছে, স্থান নির্ধারণ করেছেন 73 অনুচ্ছেদ অনুসারে তিনি এখানে ভাষণ দিয়েছেন, এগুলোও সংবিধান অনুসারে এসছেন। আমরা যে রাষ্ট্রপতির ভাষণের উপরে আজকে আলোচনা করছি এইটাও তো সংবিধান মেনে আলোচনা করছি মাননীয় স্পিকার। সব কিছুতেই আমরা সংবিধান মানছি, আর এখন সংবিধান ভালো লাগে না এই বক্তৃতা মাননীয় স্পিকার শুনতে চাই না। আমার সময় কি শেষে আরও আছে তো মাননীয় স্পিকার, 1 ঘন্টা 1 মিনিট 55 সেকেন্ড আছে, শুনলেও কি আর না শুনলেও কি আমি বলে যাই। তারপর মাননীয় স্পিকার কথা হচ্ছে সংবিধান যেখানে যেখানে সুবিধা সেখানে সেখানে মানলাম, সংবিধান মানতে মানতে সাংবিধানিক উঠে নির্বাচিত হয়ে এখানে আসলাম, সাংবিধানিকভাবে শপথ নিলাম, সাংবিধানিকভাবে এখানে আলোচনা করছি, সাংবিধানিকভাবে এমপি হয়েছি এবং সংবিধান অনুযায়ী এখানে আলোচনা করছি, সমস্ত কিছু রুলস অ্যান্ড প্রসিডিওর মানছি। আর এখানে বলছে যে সংবিধান কি জনগণের অভিপ্রায়ের উপরে? ধন্যবাদ, Yes, মাননীয় মন্ত্রী। সংবিধানে জনগণের অভিপ্রায়কে ধারণ করার জন্যই আমাদেরকে সংবিধান, আমরা সেই অভিপ্রায়কে সম্মান করার জন্য সংবিধানের সংশোধন করতে চাই। মাননীয় স্পিকার, সুবিধা করতে পারলাম না এত ষড়যন্ত্রের মধ্যে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।